আসসালামু আলাইকুম। আজ আমি ড্রাগন কিং ড্রামার পার্ট 6 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেনি তারা কমেন্টে থাকা লিংক থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি চু প্রিন্স ইউয়ানের অনেক যত্ন নিচ্ছিল। প্রিন্সের চোখ ঠিক করার জন্য জিলু তাদেরকে সাহায্য করে। সে প্রিন্সের জন্য এমন একটা প্রেসক্রিপশন লিখে দেয় যে এই ওষুধগুলো ব্যবহার করলে ইয়ানের চোখ ভালো পর্যন্ত হয়ে যেতে পারে, আর যদি এটা পুরোপুরি ভালো নাও হয় তারপরেও সে তার কাছের জিনিসগুলোকে দেখতে পাবে। জিলুর এত বড় উপকারের জন্য সে তাকে ধন্যবাদ জানায়। একই সাথে সে চুকেও ধন্যবাদ জানায় তার এত খেয়াল রাখার জন্য। এদিকে সাংয়ের শরীর অনেক খারাপ ছিল, কারণ সে জিলুকে বাঁচানোর জন্য অনেকটা পাওয়ার ব্যবহার করেছিল। তাই সে জিলুর সঙ্গে দেখা করতে আসলে হুনবাও তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। এই বিষয়টা নিয়ে সার্ভেন্টের সঙ্গে তার অনেক তর্ক আর ঝগড়া হয়ে যায়। এরপরে সাং সেখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্সেস লিলুকে দেখি, যেহেতু তার বিয়ের দিন এগিয়ে আসছিল এজন্য সে এখন নিয়মিত জিলুর মায়ের রক্ত পান করছিল, যেন সে নিজেকে সতী নারী হিসেবে প্রমাণ করতে পারে আর পরীক্ষায় পাশ করতে পারে। অন্যদিকে জিলু যখন এখন সাংয়ের সঙ্গে দেখা করতে যায় তখন তাকে আহত দেখতে পায়। সাং তাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে আর এরপরে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিছুদিন পরেই এখানে উজিং শহরের সতী নারীকে পরীক্ষা করা হবে যে সে আসলেই সতী নারী কিনা। সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। তাকে পরীক্ষা করার পরে আমি ড্রাগন ক্ল্যানে ফিরে গিয়ে বাবাকে তার সমস্ত কিছু বলে দেব যে কিভাবে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরপরে আমি বাবাকে তোমার কথাও বলবো। এটা শুনে জিলু বলে, কিন্তু তাকে আমার কথা বলে কি লাভ, আমি তো আর সতী নারী নই। সাং তাকে বলে, তুমি যেই হও না কেন জানি তুমি একটা মানুষ। আমার বাবা আমাকে ছোট থেকেই বলতেন যে আমার কাঁধে অনেক দায়িত্ব, বড় হয়ে আমাকে পুরো পৃথিবীকে রক্ষা করতে হবে। কিন্তু যখন থেকে আমার তোমার সঙ্গে দেখা হয়েছে তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও চিন্তা করতে পারি না। আমি আমার জীবন দিয়ে হলেও শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই। হয়তো এর জন্য আমাকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। এটা শুনে তো জিলু অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। সেই দিন রাতে তারা উজিং রানীর ব্যাপারে আলোচনা করছিল যে উজিং রানীর বয়স আসলে 100 বছর, কিন্তু সে এখনো ডিমনিক পাওয়ার ব্যবহার করে নিজের যৌবন ধরে রেখেছে। জিলু লক্ষ্য করেছে সে এক ধরনের রক্ত পান করে। সাং তখন বলে এগুলো মানুষের রক্ত। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই চুয়ের কিছু একটা মনে পড়ে আর তাদেরকে নিয়ে ঔষধের কারখানায় চলে যায়। সে তাদেরকে কিছু কাগজের লেখা দেখায় যেখানে চু তাদেরকে লিখেছিল উজিং রানী সাধারণ কোনো মানুষের রক্ত পান করে না, বরং সে সতী নারীর রক্ত পান করে, যার কারণে সে এখনো যৌবন ধরে রাখতে পেরেছে। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়। তখন তারা চুয়ের গল্প শোনে। চু তো মুখে কিছু বলতে পারে না। আসলে সে এক সময় কথা বলতে পারত। তার বাবা এই রাজ্যের সবচেয়ে বড় একজন ডাক্তার ছিল, কিন্তু তিনি যেহেতু রানীর এই বিষধর ঔষধের ব্যাপারে জেনে গিয়েছিলেন এজন্য রাজ্যের সব লোকেরা তার বাবাকে মেরে ফেলেছিল আর তাকে ধরে নিয়ে গিয়েছিল যেন এখন থেকে সে তার রানীর জন্য তার বাবার মতো করে অসাধারণ ঔষধগুলো তৈরি করে। চু খুব একটা লেখাপড়া জানে না, সে লিখতে পারতো না, তবে সে তার বাবার কাছে থেকে অনেক মেডিকেল স্কিলগুলো শিখেছিল। এজন্য তাকে তারা এক ধরনের ঔষধ খাইয়ে বোবা বানিয়ে দিয়েছিল। তখন থেকেই সে আর কথা বলতে পারে না, কিন্তু সে সিক্রেটলি লেখাপড়া শিখেছে। তাই সে নিজে এখন লিখে তাদের সবকিছু জানিয়ে দেয়। তাহলে উজিং শহরের আসল সতী নারী যদি লিলু হয়ে থাকে তাহলে তারা অবশ্যই লিলুর রক্ত পান করছে না। এই সন্দেহকে দূর করার জন্য তারা এখন এটা সত্য উদ্ঘাটন করতে চায়। জিলু এই ব্যাপারটা গিয়ে হুনবাওকে জানায় আর বলে তার সাহায্যের প্রয়োজন। তখন হুনবাও তাকে বলে তার কাছে একটা দারুণ জিনিস আছে। সে তাকে একটা চাদর দেখায় যেটা দিয়ে তারা চাইলে গায়েব হয়ে যেতে পারবে। তার এমন একটা জিনিস দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন সেই চাদর গায়ে দিয়ে লিলুকে ফলো করতে শুরু করে। লিলু একটা জেলখানায় প্রবেশ করে আর তার মনে হয় কেউ তার পিছু করছে। সে একটু সামনে এগোয় কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপরে সে জেলখানায় একটা মহিলার সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে মা বলে ডাকে। জিলু দেখতে পায় এটাই হলো তার সেই হারিয়ে যাওয়া মা, যার ছবি নিয়ে সে পুরো শহরে খুঁজে বেরিয়েছে। সে তো আসলে জেলখানায় বন্দী ছিল। আর লিলু এখানে কিভাবে তার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার রক্ত নেয় এই সবকিছু দেখে তার কান্না পেয়ে যায়। সে অনেক কষ্টে নিজের কান্না চেপে রাখে। পরদিন সকালে উজিং সতী নারীর পরীক্ষা ছিল। এখানে তারা দুই ড্রাগন ভাই উপস্থিত ছিল। দূর থেকে রংঝু দেখতে পায় জিলু সেই চাদরের মাধ্যমে গায়েব হয়ে তাদেরকে দেখছিল। এটা দেখে সে তার ভাই সাংয়ের ওপরে হাসি ঠাট্টা করে। এরপরে তারা উজিং হলে চলে যায়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হয়। তার রক্ত সেই পাত্রে রাখা মাত্রই ড্রাগন ক্ল্যানে থাকা লাইফ ট্রি জীবন্ত হয়ে ওঠে আর তারা শিওর হয়ে যায় যে লিলুই হলো আসল সতী নারী। দূর থেকে জিলু প্রথমবারের মতো উজিং শহরের রানীর চেহারা দেখে ভাবছিল যে তার চেহারা তার মায়ের মতো কেন দেখতে। সাং এখন সব ড্রাগনদের সামনে উজিং রানীকে তার রূপের রহস্য বলতে বলে। উজিং রানী বলে, আমি অবশ্যই সতী নারী আর আমার পেট থেকে তো সতী নারী বের হয়েছে আর আমাদের রক্তে একটা বিশেষ
পাওয়ার আছে যার মাধ্যমে আমি এক ধরনের টনিক তৈরি করে থাকি, এজন্যই আমার রূপ লাবণ্য যৌবন এখনো অটুট আছে। কিন্তু সাং তার এই কথায় বিশ্বাস করে না। সে তাদের সবাইকে ধোঁকাবাজ বলে আর লিলুর সঙ্গে তার বিয়ে ভেঙে দেয়। এটা দেখে রংঝি তার ভাইকে বলে, তুমি কিন্তু অনেক বড় একটা মিস্টেক করছো। এছাড়াও ড্রাগন ক্ল্যানের আরো সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তাদের কথা শোনে না আর বলে সে তার বাবাকে বুঝিয়ে বলবে। এখন তারা সবাই সেখানে থেকে চলে গেলে তো লিলু আর তার মা অনেক রেগে যায়। ড্রাগন ক্ল্যানে গিয়ে তারা সবাই মিলে এখন ড্রাগন রাজার সঙ্গে দেখা করে। সাং তার বাবাকে সমস্ত কথা খুলে বলে, কিন্তু তারা কেউ তার এই কথা বিশ্বাস করছিল না, কারণ তারা সবাই নিজের চোখে লিলুকে সতী নারী হিসেবে প্রমাণ দিতে দেখেছে। সাং এখন তার বাবাকে সাফ সাফ বলে দেয় যে সে নিজের স্ত্রী হিসেবে জিলুকে বেছে নিয়েছে, তাই সে শুধুমাত্র তাকেই বিয়ে করবে। তখন তার বাবাও তাকে অপশন দিয়ে বলে যদি সে লিলুকে বিয়ে না করে তাহলে সে ড্রাগন কিং এর পদ থেকে বহিষ্কার হয়ে যাবে। সে শুধু তার বাবাকে বলে তার বাবা ভুল করছে আর তার সিদ্ধান্ত যদি এটাই হয় তাহলে সে এটা মেনে নেবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। তখন তার বাবা রংজিকে বলে সাং হয়তো ওই মেয়ের পেছনে পাগল হয়ে গিয়েছে, তাই তিনি তার ছোট ছেলেকে উজিং শহরের এই ব্যাপারটা সামলানোর দায়িত্ব দেন। এদিকে হুনবাও যখন জিলুর কাছে থেকে জানতে পারে যে তার মাকে তারা আটকে রেখেছে, তখন সে অনেক রেগে তাকে বলে তুমি তো চাইলে তোমার মাকে বাঁচাতে পারতে, তাহলে তাকে বাঁচালে না কিসের জন্য? কিন্তু জিলু এটা সরাসরি করতে চায় না, কারণ এটা করলে তারা ধরা পড়ে যাবে আর তার মায়ের ক্ষতিও হতে পারে। তখনই সেখানে চু দৌড়ে এসে তাকে জানায় যে আজকে লিলু তার মায়ের কাছে থেকে আবারও রক্ত নিতে যাচ্ছে। এটা শুনে জিলু আবারও সেই গায়েবী চাদর গায়ে দিয়ে তাদের পিছু করে ভেতরে যেতে থাকে। দূর থেকে সে দেখতে পাচ্ছিল কিভাবে লিলু তার অসুস্থ মায়ের হাত কেটে রক্ত নেয়। যখন তারা সেখানে থেকে চলে যায় তখন তার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সে তার মায়ের কাছে যায় আর বলে, মা আমি চলে এসেছি, আমি তোমার মেয়ে। তিনি প্রথমে মনে করেছিলেন এটা হয়তো লিলু, কিন্তু যখন তিনি জানতে পারেন যে এটা জিলু তখন তিনি অনেক রেগে যান, কারণ লিলু তাকে বলেছিল এই জিলুর কারণেই তাকে কত সমস্যা পোহাতে হচ্ছে। সে তার মাকে বারবার বোঝাতে থাকে যে সে হলো তার আসল মেয়ে, লিলু তার আসল মেয়ে নয়, কিন্তু তার মা কিছুতেই তার কথা শুনছিল না। তখন সে তার মাকে সব রকমের প্রমাণ দেওয়ার চেষ্টা করে। সে তার বাবার নাম বলে আর 18 বছর আগে তার মা তাকে কিভাবে রেখে গিয়েছিল, সাথে একটা তার ছবি রেখে, এই সব কিছু বলে। আর একই সঙ্গে বলে ছোট থেকে তার স্পিরিচুয়াল রুট ছিল না। এগুলো শুনে তো তার মা অনেক ভেঙে পড়ে আর বলে এটা সত্যি হতে পারে না। তিনি চিৎকার করে তাকে এখানে থেকে বেরিয়ে যেতে বলেন। জিলু তখন অনেক কান্না করতে শুরু করে। যেহেতু সে তার মাকে বোঝাতে পারেনি এজন্য তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে সাংকে বলে তার মা তাকে চিনতে পারেনি, সে চাইলেও তার মায়ের কষ্ট দূর করতে পারছে না, তাকে ওই জেলখানা থেকে বাঁচাতে পারছে না। এসব কিছু বলে কান্না করতে থাকে। তখন সাং তাকে বুদ্ধি দেয় ছোট প্রিন্সের সাহায্য নেওয়ার জন্য। তাই পরদিন সে আবার প্রিন্স ইয়ানের সঙ্গে করে জেলখানায় চলে যায়। প্রিন্স ইয়ান তাকে নিয়ে ভেতরে যায় এবং তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। প্রথমে প্রিন্স তাকে নিজের চোখে স্পর্শ করিয়ে নিজের পরিচয় দেয়। আসলে প্রিন্স ইয়ান জন্ম থেকে অন্ধ ছিল, তাই ছোটবেলায় মিসেস ইউ নিজের চোখ তাকে দিয়ে দিয়েছিল, এজন্যই তিনি আজকে অন্ধ। আর তিনি নিজের সবকিছু তাদেরকে দিয়ে দিয়েছিলেন এটা ভেবে যে তারা তার মেয়েকে ভালো রাখবে, তার সঙ্গে কোনো অন্যায় কাজ করবে না। এর বিনিময়ে আজও তিনি অন্ধ, আজও তিনি তাদের উপকার করে যাচ্ছেন। কিন্তু প্রিন্স ইয়ানের কাছে থেকে যখন মা আর বোনের সব সত্যিটা জানতে পারেন তখন তিনি অনেক ইমোশনাল হয়ে যান। তিনি এখন বুঝতে পারেন যে জিলুই হলো তার আসল মেয়ে। প্রিন্স বলে এখন আমাদের এখানে থেকে বের হওয়া উচিত। এদিকে লিলু আর সিটি গার্ডিয়ান যখন জেলখানার দিকে যাচ্ছিল, চু তখন আহত সৈনিককে নিয়ে তার মেডিকেলে যাচ্ছিল যাকে ইয়ান প্রিন্স আঘাত করেছে। এটা শুনে লিলু তার দলবল নিয়ে জেলখানায় চলে যায়। তারা দেখতে পায় জেলখানায় মিসেস ইউ নেই, এজন্য তারা অনেক রেগে যায় আর জিলুকে অ্যারেস্ট করতে চায়। ইয়ান তখন তার বোনকে চড় মারে আর বলে তার এত বড় সাহস হয়েছে যে সে প্রিন্সের ওপর এভাবে কথা বলছে। যেহেতু তার পাওয়ার ছিল এজন্য সিটি গার্ডিয়ান তার কাছে মাফ চেয়ে বলে সে শুধুমাত্র জিলুকে অ্যারেস্ট করবে। জিলু তখন তাদের কাছে কৈফিয়ত চেয়ে বলে আমি কি ধরনের অপরাধ করেছি যে আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? তারা তাকে অ্যারেস্ট করতে চায় কারণ ইউ তার মা যেহেতু গায়েব হয়ে গিয়েছে এজন্য রানীমিকের রক্ত খাওয়ার জন্য এখন থেকে তার রক্ত ব্যবহার করবে। এসব কথার মাঝেই সেখানে ড্রাগন প্রিন্স চলে আসে। সে জিলুকে প্রোটেক্ট করে আর বলে দেখি তো কার সাহস আছে তাকে অ্যারেস্ট করে। তারা কেউ তাকে অ্যারেস্ট করতে পারে না, ভয় পায়। লিলু তখন ড্রাগন প্রিন্সকে বলে সে কেন তাকে প্রোটেক্ট করছে, কারণ লিলু তো তার হবু স্ত্রী। কিন্তু সাং তাকে স্পষ্টভাবে বলে দেয় যে সে জিলুকে নিজের স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছে, তাই সে কখনোই লিলুকে বিয়ে করবে না, সে জিলুকে বিয়ে করবে। এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। অন্যদিকে চুকে দেখি সে আসলে মিসেস ইউকে সে আহত গার্ডের সঙ্গে করে লুকিয়ে নিয়ে এসেছিল। সে এখন হুনবাওয়ের সাহায্যে সেখানে সিক্রেট রুম তৈরি করে আর মিসেস ইউকে সেখানে সাবধানে রেখে দেয় যেন তাকে কেউ খুঁজে না পায়। অন্যদিকে জিলু আর সাং সিজিলের ভেতরে প্যাভিলিয়নে প্রবেশ করেছিল। সে তো অনেক বেশি খুশি ছিল কারণ সে আজকে তার মাকে বাঁচাতে পেরেছে। এখন তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় একে অন্যকে বিয়ে করার। তারা দুজন নিজে নিজেই প্যাভিলিয়নের ভেতরে বিয়ে করে ফেলে। তাদের বিয়েতে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না, শুধু তারা দুজন মনে প্রাণে একে অন্যকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে মেনে নেয়। এরপরে প্রথমবারের মতো সাং আর জিলু সেই দিন একসঙ্গে রাত কাটায় আর জিলু হয়ে যায় তার ড্রাগন কুইন।
পরদিন সকালে জিলু আর সাং তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। হুনবাও তার মাকে লুকিয়ে রেখেছিল, সে এখন ওই দরজা খুলে দেয়। এরপরে সে গিয়ে তার মায়ের কাছে বসে। তার মা স্বপ্নে আগের কথাগুলো ভাবছিল, যখন উজিং রানী তাকে ব্ল্যাকমেল করে বলেছিল যদি সে নিজের চোখ তার ছেলেকে না দিয়ে দেয় তাহলে সে ফেং শহরে গিয়ে তার যেই মেয়ে আছে সেই মেয়েকে মেরে ফেলবে। এটা শুনে তিনি অনেক অস্থির হয়ে যান আর তার ঘুম ভেঙে যায়। জিলু তখন তার মাকে সান্ত্বনা দেয়। তার মা বলে আমার মেয়েকে মেরে ফেলো না। তখন সে বলে চিন্তা করো না মা, আমি তোমার পাশেই আছি, আমার কিচ্ছু হবে না। এদিকে রংঝি রাতে লিলুর সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে তুমি যেই পজিশন চাও আমি ওই একই পজিশন চাই, কিন্তু আমার ভাই তো বোকা, তাই সে মনে হয় নিজে থেকেই সেই পজিশন হাতছাড়া করতে চায়। তুমি যদি আমার পাশে থাকো তাহলে শত্রুর শত্রু কিন্তু বন্ধু হতে পারে, আর আমিও তোমার জন্য অনেক বেশি কাজের হতে পারি। মানে এখন তারা দুই ভিলেন একজোট হয়ে গিয়েছে। এখন ছোট প্রিন্স ইয়ানকে দেখানো হয়, যে কিনা এখন অল্প অল্প দেখতে পাচ্ছিল চোখে। এটা দেখে তো চু ভীষণ খুশি হয়ে যায়। সে তাকে বাহিরে নিয়ে যায়, জোনাকি পোকা উড়িয়ে দেয়, আর তারা দুজন এখন এখানে নিজেদের মনের কথা বলে দেয়, যে কারণে চু অনেক ইমোশনাল হয়ে যায়। ইয়ান তখন তার চোখের পানি মুছে দিয়ে বলে আমি তোমাকে আবারও কাঁদালাম তাই না, কিন্তু এটা তো আসলে চুয়ের খুশির কান্না ছিল। এরপর রাতে যখন সে জিলুর সঙ্গে গিয়ে দেখা করে তখন জিলু বলে চু হলো তার জীবনের একমাত্র বন্ধু, যাকে সে আসলে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। আর তার হাতে যেই ফুলটা ছিল এই ফুল নাকি পাহাড়ি মেয়েরা তাদের বেস্ট ফ্রেন্ডকে নেল পালিশ হিসেবে পরিয়ে দেয়, তাই আজকে সে চুয়ের হাতে এই নেল পালিশটা দিয়ে দিচ্ছিল। চু এখানে আবারও অনেক ইমোশনাল হয়ে যায় আর নিজেকে অনেক লাকি মনে করতে থাকে। অন্যদিকে প্রিন্সেস লিলু যখন সিটি গার্ডিয়ানের সঙ্গে কথা বলছিল তখন তারা কথায় কথায় বুঝতে পারে যে মিসেস ইউ যে ওই জেলখানায় আছে এই খবরটা নিশ্চয়ই চু ওই জিলুকে জানিয়েছে, কারণ তাদের দুজনের মধ্যে মাখামাখি সম্পর্ক। তাই সে চুকে বিশ্বাসঘাতকতার একটা শাস্তি দিতে চায়, সে তাকে ডেকে পাঠায়। চু যখন লিলুর সঙ্গে দেখা করতে আসে তখন দেখতে পায় পুরো রাস্তার উপরে গরম কয়লা ছেটানো, আর এটার উপরে দিয়ে তাকে হেঁটে যেতে হবে। এসব কিছু ভেবেই সে অনেক ভয় পেয়ে যায়। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আগামীকাল নেক্সট পার্ট আপলোড করা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।